সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্ভাস উইকলি জিকে হাইলাইটস এপিসোড 2 এ। আপনাদের সাথে আমি সঞ্চালক হিসেবে আছি শাহরিয়ার বাবলা এবং আমার সাথে অতিথি হিসেবে আছেন আমি কাউসার আহমেদ। তো আমরা কালক্ষেপণ না করে সরাসরি আজকের আলোচনায় আমরা চলে যেতে চাই। আমরা যেমনটা গত এপিসোড 1 এ দেখেছি, গত সপ্তাহে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ সপ্তাহে যে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে সেগুলোতে আলোকপাত করার চেষ্টা করব। আমরা প্রথমে জাতীয় বিষয়বলির ভেতর থেকে আমাদের প্রথম শিরোনাম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ। ভাই, আমরা যেমনটা দেখেছি যে সম্প্রতি সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার একটি প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন বা ইউএনজি আমরা যেটাকে বলি সেখানে অবস্থান করছেন তিনি, এবং এটা এ সপ্তাহের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এই পুরো বিষয়টাকে আসলে আপনি ঠিক কিভাবে দেখছেন? পুরো বিষয়টাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। তার দুইটা কারণ আমি উল্লেখ করি। প্রথমত, আমাদের বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে কম সদস্যের প্রতিনিধি দল, 57 জন। আমরা এর আগে অতটা কম সদস্যের কোনো প্রতিনিধি দল সরকার প্রধানের সাথে বহির্বিশ্বে, বিশেষ করে জাতিসংঘের যে সম্মেলনগুলো বা অধিবেশনগুলো হয় সেখানে আমরা দেখি না। এটা হচ্ছে একটা পয়েন্ট, যে সরকারি খরচ এখানে কমানোর একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত, যেটা আমরা দেখছি অলরেডি, যে যিনি মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি সাধারণত ওয়াশিংটন ছাড়া অন্য দেশে যারা সরকার প্রধান হবেন তাদের সাথে জাতিসংঘের যে অধিবেশন যখন চলে সেই গ্যাপে কিন্তু তিনি সাক্ষাৎ করেন না। কিন্তু আমরা দেখেছি উনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা দ্বিপক্ষীয় বৈঠকে এখানে মিলিত হয়েছেন নিউ ইয়র্কে। এবং শুধু তাই না, যেখানে 15 মিনিট টাইম স্লট ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, তার প্রত্যেকটা সেকেন্ড তো মূল্যবান, সেখানে 15 মিনিট টাইম স্লট কিন্তু তিনি ফলো করেন নাই। সেই মিটিংটা আমরা যতদূর শুনেছি যে 30 মিনিট পর্যন্ত লাস্ট করেছে। এটাও একটা ডেফিনেটলি ইতিবাচক সম্মাননার বিষয় এটা। এবং আমরা দেখেছি ওই জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সম্মানিত হয়েছেন সব দিক থেকে, এটা আমাদের মতো দেশ এবং সার্বিকভাবে এটা আমাদের জন্য বড় ধরনের সম্মান বলে আমি মনে করি। ডেফিনেটলি ভাইয়া। অ্যান্ড অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি বিশ্ব দরবারে এরকম বেশ উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটছে যা ইতিহাসে একদম বিরল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সংযুক্ত আরব আমিরাতে যে ঘটনাটা ঘটেছিল, 57 জন প্রবাসী বাঙালিকে যে গ্রেফতার করার মতো বিষয়, কিন্তু পরবর্তীতে ইউএইর আমির তিনি কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ অনুরোধে তাদেরকে কিন্তু কারামুক্ত করেছেন। তো ধারাবাহিকভাবে এরকম ঘটনাগুলো আসলে আমাদের জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয় আলোকপাত করা উচিত আমাদের? মিডল ইস্টের একটা ব্যাপার কিন্তু ভাবলে আমাদেরকে একটু আলাদা করে ভাবতে হবে, যে তাদের যে আইন কানুন, তাদের যে প্রসিডিওর, এটা একান্তই তাদের মতো। তারা কিন্তু বহির্বিশ্বের কারো কথাবার্তা ওইভাবে কানে নেয় না। তো ওখানে অন্য দেশের নাগরিকরা তাদের নিজেদের দেশের কনটেক্সটে বিক্ষোভ করেছে, আর সেখানে তারা অ্যারেস্টেড, জেলখানায়। এটাকে পরবর্তীতে তাদের দেশের আইন অনুযায়ী ছেড়ে দেয়া বা মুক্ত করে দেওয়ার কোনো ব্যাপার সাধারণত কিন্তু খোলা চোখে দেখার মতো কোনো কিছু নাই এখানে। তো এটাকেও আমি আমাদের সরকারের একটা দূরদৃষ্টি এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা তার বহির্বিশ্বে উনি যে যথেষ্ট হেভিওয়েট মানুষ, এটার প্রমাণ আমরা দেখি। এখন কাকতালীয় একটা ব্যাপার কিন্তু এখানে আছে, 57 জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী, এবং আরব আমিরাতেও কিন্তু বন্দির সংখ্যা 57 জন। খুবই কাকতালীয় ব্যাপারটা। শুধু তাই না, আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার যে বিদেশ সফর, সেই সফরটাকে বিশ্ব নেতাদের মাঝে আরো একটু স্মরণীয় করে রাখার জন্য তার স্টেপটা তিনি সবাইকে উপহার হিসেবে দিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আউট অফ ট্রাম্প। এক্স্যাক্টলি, এটা আরেকটা বিরল ব্যাপার। আমাদের জুলাই বিপ্লব যেটা ছিল ছাত্রদের, ওই জুলাই বিপ্লবে ঘটে যাওয়া যতগুলো মর্মান্তিক ঘটনা আছে বা ছাত্রদের যতগুলো অর্জন আছে বড় ধরনের, এই সমস্ত কিছু মিলে একটা চিত্র, আউট অফ ট্রায়াম্প। আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা এটা বিশ্ব নেতাদেরকে উপহার দিয়েছেন। এটা ওনার একটা যে সম্মান উনি যে ক্যারি করেন বহির্বিশ্বে, এবং আমাদের যে ছাত্রদের যে আত্মত্যাগ এখানে তারা যা করলো এই বিপ্লবে দেশের প্রশ্নে, সেটাকে অনেক বেশি গ্লোরিফাই করেছে বলে আমি মনে করি। আমরা আর্ট অফ ট্রায়াম্পের কথা জানলাম, আমরা জানলাম তার দূরদর্শিতার কথা। ইভেন আমরা দেখেছি ছোট ছোট ইভেন্টগুলোতেও তিনি কিভাবে ইম্প্যাক্ট ফেলছেন। আমরা দেখেছি যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, সেখানেও তিনি বক্তব্য রেখেছেন এবং নিজের মতামত তুলে ধরেছেন। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি আমাদের যে বর্তমানে জাতিসংঘে যে প্রতিনিধি দল অবস্থান করছে, তাদের যে বৈদেশিক সফর, সেটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে একটা নতুনভাবে রিপ্রেজেন্ট করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বা নতুন একটা ইমেজ ক্রিয়েট করছে। ডেফিনেটলি এখানে আমি একটু যোগ করব, ভূ রাজনীতির যে ব্যাপারটা, একটা রাষ্ট্র যেখানে ভৌগোলিকভাবে অবস্থিত, তার অবস্থানের সাথে যেসব রাজনৈতিক ব্যাপার জড়িত,
মানে আমি যেখানে আছি আমার আশেপাশে কোন রাষ্ট্রগুলো আছে, আমার ফরেন পলিসিতে, আমার ট্রেডে ওই রাষ্ট্রগুলোর কি ভূমিকা, বা আমি যখন আমার পলিসি মেক করব তাদেরকে কিভাবে বিবেচনায় রাখবো। অর্থাৎ ভূ রাজনীতির পুরো ব্যাপারটা ডিপেন্ড করে একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের উপরে। তো ভৌগোলিক অবস্থানের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো বা রোহিঙ্গা ইস্যু যাদের সাথে আমাদের ক্রিয়েট হয়েছে, সার্বিকভাবে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভূ রাজনৈতিক ইস্যুতে আমরা কোথায় কিভাবে কোন রোলটাকে প্লে করতেছি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা। ঠিক এই জায়গাতে যেহেতু রোহিঙ্গা ইস্যুটা চলে আসছে, আমাদের নেক্সট আলোচনার বিষয় বা শিরোনাম রোহিঙ্গা সমস্যা সমাধানে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 প্রস্তাব। তো সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি রোহিঙ্গা সংকট তো দীর্ঘদিন, যদিও 2017 সালের পর থেকে আমরা নতুন একটা ইনফ্লাক্স দেখছি রোহিঙ্গাদের, কিন্তু 1978 সাল বা তারও আগ থেকে আরাকানে সমস্যাটা শুরু, অনেক আগে থেকে বাংলাদেশে প্রথম রোহিঙ্গা প্রত্যাবর্ষণও কিন্তু ঘটেছে ওই সময়টাতে, আজ থেকে অনেক দশক আগের ঘটনা। তো রিসেন্টলি এত বোল্ডলি বিশ্ব দরবারে 3টা প্রস্তাব রাখা হয়েছে, যেখানে মানে যদি আমি খুব সংক্ষেপে যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবটা এরকম যে সকল স্টেক হোল্ডারকে এক করা যায় কিনা সমস্যাটাকে অ্যানালাইসিস করার জন্য, একটা ব্রডার ভিউ পাওয়ার জন্য, দ্বিতীয়ত এবং তৃতীয়ত যে যতগুলো পার্টি আছে এখানে সবাই মিলে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান করা যায় কিনা বা একটা প্রপার অ্যাকশন প্ল্যান করা যায় কিনা সেটার কথা তিনি প্রস্তাব রেখেছেন। এবং শুধু তাই না, যে এখানে রোহিঙ্গাদের সাথে এবং ওই অঞ্চলটাতে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রপার ন্যায় বিচার হচ্ছে কিনা বা গণহত্যা যে হচ্ছে এটাকে অ্যাড্রেস করা হচ্ছে কিনা, 3টা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তো কনটেক্সট এবং এই 3টা প্রস্তাব কিভাবে অ্যালাইন করবেন? একটু যদি পেছন থেকে আসি, এক সময় কিন্তু রোহিঙ্গাদের একটা প্রতিনিধিত্ব ছিল মিয়ানমারের সরকারের মধ্যেও, আমরা তাদের মধ্য থেকে জনপ্রতিনিধি দেখেছি। পরবর্তী সময়ে আমরা দেখেছি তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া, জোরপূর্বক সরিয়ে দেওয়ার একটা বিষয়। তারপরে আবার যদি বলি 1977-78 সালে বাংলাদেশে প্রথমবারের মতো তাদেরকে পাঠায় দেওয়া হয় জোর করে। ওই সময় রোহিঙ্গাদের সংখ্যা কম ছিল, আমাদের ফরেন পলিসির কারণেই হোক আর যেভাবেই হোক আমরা সেগুলোকে সলভ করতে পেরেছিলাম। তারপরে 82 সালে যখন তাদের নাগরিকত্বকে হরণ করে ফেলা হয়, রোহিঙ্গারা তাদের দেশে তাদের নাগরিকত্ব হারিয়ে ফেলে এবং বলা হয় এখন সারা পৃথিবীতে সবথেকে বড় বাস্তুচ্যুত যে জনগোষ্ঠী আছে সেটা হচ্ছে রোহিঙ্গারা। এবং সাম্প্রতিক সময়ে 11-12-13 সালের পর থেকে এবং 17 সাল পর্যন্ত বাংলাদেশে যে 10-12 লাখের মতো রোহিঙ্গা এখন পর্যন্ত অবস্থান করছে, এটা আমাদের জন্য, আমাদের যে ইকোনমি, আমাদের যে রাষ্ট্রের যে হচ্ছে ভলিউম, সব দিক বিবেচনায় আমাদের জন্য এক ধরনের নিরাপত্তা থ্রেট থেকে শুরু করে যাবতীয় ধরনের সমস্যা সৃষ্টি করেছে আমাদের জন্য আমি মনে করি। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো আমরা আসলে ওই দেশের মানুষদেরকে ক্যারি করতে পারি না। এটা আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমি যদি ভুল না করে থাকি, গত সপ্তাহেই আমরা দেখেছি যে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার মানে সদস্যকেও গ্রেফতার করা হয়েছে ওখানে। তো তার মানে এখানে কিন্তু শুধুমাত্র যে শরণার্থীরাই অবস্থান করছে ব্যাপারটা এরকম না। আরসার ব্যাপারটা যদি বলি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তো ওরা প্রকৃতপক্ষে ওদের কাজ হচ্ছে ওদের রাইট প্রতিষ্ঠার জন্য আরাকানে বা রাখাইনে ফাইট করা, তারা সেই উদ্দেশ্যে ওই জায়গায় কাজ করবে, ব্যাপারটা এমন। কিন্তু বাংলাদেশের ভূ অভ্যন্তরে যদি আমরা তাদেরকে অস্ত্রশস্ত্র সহ পাই, এটা আমাদের জন্য নিরাপত্তার বড় ধরনের হুমকি তৈরি করে। এবং আমরা আশা করি এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা বিশ্বব্যাপী যে সম্মান এবং তার যে সমাদৃত হওয়ার যে ব্যাপার, এই ইমেজ এবং তার দূরদর্শী থেকে কাজে লাগিয়ে উনি এটাকে প্রপারলি সলভ করতে আমি মনে করি সক্ষম হবেন। ঠিক, যেহেতু আমাদের নিরাপত্তার বিষয়টা চলে আসছে, তো নিরাপত্তার প্রসঙ্গেই আমরা পরবর্তী শিরোনামে যেতে চাই। নির্বাহী ক্ষমতা পেল সেনাবাহিনী। বর্তমান কনটেক্সটে সেনাবাহিনীকে এই যে নির্বাহী ক্ষমতা দেওয়া বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের যে কথাটা বলছি, এটার প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু, আর নির্বাহী ক্ষমতা মানেই তো সেনা শাসন না, ঠিক কতটুকু পাওয়ার তার এক্সারসাইজ করতে পারবেন আমাদের আইনের ভেতরে থেকে, সে ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাইছি। প্রথমে একটা বিষয় পরিষ্কার করতে চাই, নির্বাহী ক্ষমতা এই কথাটার অর্থই হচ্ছে একটা টেম্পোরারি ক্ষমতা। যদি আমাকে কেউ নির্বাহী ক্ষমতা প্রদান করে তাহলে বুঝতে হবে এই ক্ষমতাটা আমার নয়, এটা অন্য কারো, অন্য কেউ এটা হোল্ড করেন, অকুপাই করেন। তিনি যতটুকু সময়ের জন্য আমাকে এটা দেবেন, আমি ঠিক ততটুকু সময় এবং যে যে সেক্টরে সেটাকে আমি মানে প্রয়োগ করার কথা বলা হবে, আমি ঠিক ওই জায়গাটাকে প্রয়োগ করতে পারবো। নির্বাহী ক্ষমতার অর্থ কিন্তু এরকম কিছু একটা দাঁড়ায়। তো বাংলাদেশ আর্মিকে মাত্র 2 মাস 60 ডেজ 60 দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। এবং বর্তমানের প্রেক্ষাপটে যদি আমরা কল্পনা করি, রাষ্ট্রে কিন্তু আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে প্রপারলি, তাদের একটা বড় অংশই কিন্তু ফিল্ডে নাই এবং তারা কিছুটা হলেও ইমেজ সংকটে ভুগছে। তো সেই জায়গা থেকে আর্মি যে কাজটা করছে, এবং সব আর্মি কিন্তু করবে না, কমিশনপ্রাপ্ত অফিসার যারা, তাদের হাতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে
নির্দিষ্ট কিছু ক্ষমতা, অর্থাৎ আইন শৃঙ্খলার যে সিচুয়েশন এখন আমাদের দেশে আছে সেটাকে আরেকটু স্বাভাবিক করার জন্য দেওয়া হয়েছে। সো আমি মনে করি এই পরিস্থিতিতে এটা আমাদের জন্য খারাপ কিছু না। খুব স্পেসিফিক যদি বলি আমি, ফৌজদারি অপরাধের মানে 17টি ধারায় বা তারা হচ্ছে ওই 17টি জায়গায় তারা কাজ করতে পারবে বা পাওয়ার এক্সারসাইজ করতে পারবে ওই জায়গাটুকু। এবং আরেকটা জিনিস যদি উল্লেখ করি, সেনাবাহিনী এই ক্ষমতা নিয়ে ফিল্ডে আসার পরে এখন পর্যন্ত তারা কিন্তু অনেক বেশি মানে নমনীয়। আমরা তাদের দ্বারা কিন্তু এই ক্ষমতার কোনো অপব্যবহার এখন আমরা মানে চোখে পড়ে নাই, ওই অর্থে কিন্তু আমরা প্রত্যক্ষ করিনি। তো আমরা আশা করতেই পারি এটা যে 60 দিনের যে টার্গেট তাদের, এখানে আসলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে এটাকে একটু মিনিমাইজ করা, স্বাভাবিক করার একটা প্রসেস। এখানে আপনার কি মনে হয় না যে বিশেষ করে সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে যে মব জাস্টিস দেশ জুড়ে শুরু হয়েছিল, এই মবকে কিন্তু কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছিল না। তো এই মবকে থামানোর জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া একটা ভাইটাল রোল প্লে করতে পারে। হ্যাঁ, সেটা করতে পারে। আর মব জাস্টিসের ব্যাপার যদি বলি, এটা আমাদের কাছে কখনোই প্রত্যাশিতও ছিল না। আমরা চাই না এমন কিছু হোক, এটা দুঃখজনক। আর আর্মি এখানে তার ভূমিকা যদি প্রপারলি প্লে করতে পারে তাহলে আমি মনে করি খুব দ্রুত সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ঠিক একই বিষয়, যেখানে আমরা আইন বা আমাদের দেশের যে বিধিমালা সেটা নিয়ে কথা বলছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় আমরা রিসেন্টলি দেখেছি আমাদের দেশের বিভিন্ন সেক্টর, বর্তমান যেহেতু আমরা একটা রিফর্মেশনের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সব জায়গাগুলোতে রিফর্ম হচ্ছে, সেই লক্ষ্যে কিন্তু রিফর্ম কমিটি গঠন করা হয়েছে, বা সহজ কথায় বললে সংস্কার কমিটি। এরকম বেশ কিছু কমিটির গঠন হতে আমরা দেখেছি, যে তাদের চেয়ারম্যানের নাম, কিছু ক্ষেত্রে মেম্বারদের নাম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় আসছে সংবিধান সংশোধন কমিটি। এই কমিটি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমত, এবং দ্বিতীয়ত জানতে চাচ্ছি আসলে যে সংবিধান সংশোধন কমিটি, এদের কাজ কি সংবিধান সংশোধন করে দেওয়া, সেই পাওয়ারটা তারা রাখেন কিনা, বা তারা আদতে সংবিধান সংশোধন করবেন, নাকি এখানে আসলে মানে দরকারি যতটুকু পরামর্শ সংবিধান সংশোধনের জন্য বা একটা দ্বার উন্মোচন করে দেওয়া একটা অ্যানালাইসিস, সে জায়গাটায় তারা কাজ করবে। আমরা যদি আমাদের প্রধান উপদেষ্টার যে রোডম্যাপ উনি যেটা ঘোষণা করেছিলেন যদি সেখানে একটু দেখি, তাহলে ওখানে পরিষ্কার করে বলা আছে যে সংবিধানে কোন কোন জায়গায় কোন রকমের সংশোধন করার দরকার হতে পারে, সময় এবং বাস্তবতার প্রেক্ষিতে কি জায়গায় কি কাজ করার প্রয়োজন সেটার জন্য। এটা কিন্তু একটা গবেষণা কমিটি বেসিক্যালি। আমরা এখানে আলী রিয়াজ স্যারের ছবি দেখতে পাচ্ছি, ওনাকে প্রদান করে যে কমিটিটা করা হয়েছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে সংবিধান পরিবর্তন করে ফেলা বা সংবিধানকে চেঞ্জ করতে হবে বা কোথাও কোনো সংশোধনী আনতে হবে ওই অর্থে না। ওনারা গবেষণা করে দেখবেন সময়ের প্রেক্ষাপটে বা দাবির সাথে মিলিয়ে যে সংবিধান যদি কোথাও পরিবর্তন করতে হয় তাহলে কোন জায়গাটা এবং কেন। তাহলে প্রকৃতপক্ষে এটা এক ধরনের রিসার্চ, একটা ইনভেস্টিগেট আমরা বলতে পারি, যে সংবিধানের উপরে তাকে ইনভেস্টিগেট করবেন, দেন যদি প্রয়োজন হয় সংবিধান চেঞ্জ করা বা সংবিধানের তখন সেটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, তখন সেটা হ্যাঁ লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে সেটা হতে পারে। সো এটার পরিষ্কার কোনো ধারা বা পরিষ্কার কোনো সিস্টেম এখন এক্সিস্ট করে না। সো এটা মূলত সংবিধান পরিবর্তন করা যাবে কি যাবে না, করার দরকার হবে কিনা, সেই মর্মে একটা গবেষণা কমিটি বলতে পারি আমরা, এর বেশি কিছু না। ওকে, তো সংবিধান সংশোধনও তো বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু না, বেশ কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে, আমরা জানি 17 বার অলরেডি। হ্যাঁ, 17 বার সংবিধান সংশোধন হয়েছে। শুধু তাই না, সংবিধান সংশোধনের জন্য যে একটা কার্যকরী সংসদের প্রয়োজন হয়, অনেকের মনে প্রশ্ন আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি মনে হয় সংবিধান সংশোধন করা প্রয়োজন, তাহলে এখন তো আমাদের সংবিধান ভেঙে দেওয়া হয়েছে এই মুহূর্তে, এই এক্সট্রাঅর্ডিনারি মোমেন্টে। সংসদ এখন কার্যকর নাই, সংসদ কার্যকর, হ্যাঁ, এবং সংসদের কিন্তু 2/3 মেজরিটির দরকার হবে যদি সংবিধানের কোনো পরিবর্তন বা কোনো ধারা যদি চেঞ্জ করতে হয়। তো সেই ফ্রেমওয়ার্ক কিন্তু এখন আমাদের দেশে এক্সিস্ট করে না। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে মানে একটা গণপরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি গঠন করে সংবিধান সংশোধন করাও হয়তো চিন্তা ভাবনা করছেন, হয়তো এটা সময় বলে দিবে আমাদেরকে, সময়ের উপর ডিপেন্ড করে আর কি। বাট আমাদের যে শুধুমাত্র সংবিধান সংশোধন কমিটি না, অন্যান্য রিফর্ম কমিটিগুলোর আপাতত কাজ হবে পুরো সিস্টেমটাকে অ্যানালাইসিস করে এখানে নেসেসারি কি চেঞ্জগুলো আছে সেটা রিকমেন্ডেশনটা দেয়া। এক্স্যাক্টলি, এটা কিন্তু সরকারের যতগুলো অঙ্গ সংগঠন আছে বা প্রতিষ্ঠান আছে, এক্স্যাক্টলি আমরা যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখি বা অর্গানাইজেশনগুলো দেখি, সব জায়গায় কিন্তু একটা রিফরমেশন হচ্ছে। সেই রিফরমেশনের অংশই হচ্ছে এটা সংবিধান সংশোধন নিয়ে কাজ করা। তার মানে এই না যে তারাই সংবিধান সংশোধন করতেছেন বা করে ফেলবেন, তারা গবেষণার পরে তারা তাদের কাজের পরে কি রিপোর্ট দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে পরবর্তী স্টেপটা আসলে কি হতে যাচ্ছে। এবং শুধু তাই না, যেহেতু বর্তমান সময়ে সংবিধান সংশোধন কমিটিটা, তো ডেফিনেটলি আসছে যে কোন ধারাগুলো বা কোন সংশোধনীগুলোর উপর বেশি জোর দেওয়া হবে। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এখন নতুন একটা আমাদের সরকার এখন ক্ষমতায় আছে, নতুন একটা সিস্টেমের, সো সেটাকে ইন্ট্রোডিউস করা
এবং আমাদের বিগত যে সংশোধনীগুলো, এই পার্টিকুলার সরকারের মডেল কেমন হবে, নির্বাচন ব্যবস্থা কেমন হবে, এই জায়গার এই ধারা উপধারাগুলো যদি একটু আমাদের সাথে আলোচনা করতেন, মানে কোনগুলোতে বেশি ফোকাস করা দরকার এখন, বা আলোচনা কি নিয়ে হতে পারে? এখানে সংবিধান সংশোধন নিয়ে আমাদের সংবিধানে যেটা বলা আছে 141-এ, ওটাকে এখন আমরা আরেকটু অ্যানালাইসিস করতে পারি। এখানে আসলে কি বলা হয়েছে, আসলে সংবিধান এখন চেঞ্জ করা যাবে কিনা। দ্বিতীয়ত ইন্টারিম গভর্নমেন্টের যে বিষয়টা, এটা আমাদের সংবিধানের যে 153 আর্টিকেল, কোথাও কিন্তু এমন কিছু বলা হয়নি। এজন্য বর্তমানে যে সরকারটা কার্যকর আছে, এটার ব্যাপারে ডিসিশন হলো পরবর্তীতে যখন কোনো সংসদ তৈরি হবে, সেই সংসদ কিন্তু এই সরকারকে বৈধতা দেবে তাদের কাজের জন্য। এটা সময়ের এবং পরিস্থিতির দাবি ছিল সেই জায়গা থেকে যদি আমরা বলি। তো সংবিধানে আসলে এখন পর্যন্ত খুব সুস্পষ্ট কোনো সীমারেখা বা সুস্পষ্ট কোনো রূপরেখা আমরা দেখি না, যে এই ধারাগুলোতে বা এইভাবে বলা আছে, এইভাবে করা যাবে, এরকম সিচুয়েশনে ওরাও করতে পারবে। কিন্তু আমরা এটা দেখি না। আমরা দেখেছি কার্যকর সংসদ তার 2/3 মেজরিটিতে একটা সংবিধানের কোনো জায়গায় যদি মনে করে পরিবর্তন আনবে, তাহলে আনতে পারে। এবং বিগত বছরে যে 17টা সংশোধনী আমরা দেখেছি, যার বেশ কিছু বাতিলও হয়ে গেছে, এগুলো ওই সিস্টেমে তৈরি হয়েছিল। আমরা যদি পরবর্তী টপিকে চলে যাই, কাঁচা বাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। গত সপ্তাহে আমরা আলোচনায় দর্শক মণ্ডলী দেখেছিলাম যে দেশের সুপার শপগুলোতে পলিথিন ব্যবহার ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের যে কাঁচা বাজার, সেখানে আমরা দেখছি যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং বিমানবন্দরেও এই প্লাস্টিক ব্যবহারকে যথেষ্ট পরিমাণ কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। শুধু তাই না, আমরা প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখেছি তার দপ্তরে প্লাস্টিকের জগ বা প্লাস্টিকের বোতল, বোতলের পরিবর্তনে গ্লাস, হ্যাঁ কাচের জগ ইন্ট্রোডিউস করা হয়েছে। তো একের পর এক বিভিন্ন আমরা দেখছি কার্যক্রম। কিভাবে দেখছেন? খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বড় পদক্ষেপগুলো এটা হচ্ছে একটা। কারণ পলিথিন কি জিনিস, এটাকে নতুন করে আমার মনে হয় না কারোর সামনে আবার এক্সপ্লেন করার দরকার হবে। কারণ পলিথিন সহজ কথা, আপনি বিষের ভিতরে আপনার খাবার বহন করছেন, ব্যাপারটা হলো এরকম। আর পলিথিন হচ্ছে শত শত বার কিন্তু রিসাইকেল হয়। এটা এমন এক জিনিস, যদি এটা ভার্জিন জায়গা থেকেও তৈরি হয়, তারপরেও এটা ভালো না। আর এটা খুব শত শতবার রিসাইকেল হয় এই জিনিসটা, এবং পরিবেশের জন্য সবচেয়ে বড় ধরনের হুমকিগুলোর এটা একটা। এন্ড তার থেকে বড় কথা যে সব পলিথিন যদি রিসাইকেলড হতো, তাও হয়তো পরিবেশের জন্য ভালো হতো, কিন্তু বেশিরভাগ পলিথিনই আমরা রিসাইকেল করি না, যেটা আমাদের জীববৈচিত্র্যের জন্য বা আমাদের পরিবেশের জন্য আরো বেশি ক্ষতিকর। এবং আমরা রিসাইকেল করি না, কিছু কিন্তু আমাদের পরিবেশের সাথে পড়ে আছে, মাটি নষ্ট করতেছে। আর যারা হচ্ছে এসব জিনিস কুড়িয়ে বিক্রি করে, পলিথিন থেকে শুরু করে বোতল, এরা আবার যেগুলো পাচ্ছে সেগুলোকে আবার রিসাইকেল করে আমাদের হাতে দিচ্ছে। মানে একদমই একটা স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ একটা জিনিস আমাদের হাতে বারবার ঘুরে আসে। তো সেই জায়গায় যদি বলি, কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধ করা এবং যে পাটের যে ব্যাগ, কাগজের যে ব্যাগ, সেই স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকির বিবেচনায় সেগুলোকে আমরা যদি প্রপারলি ব্যবহার করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে যদি উদ্যোগী হই। 2002 সালে কিন্তু প্রথমবার পলিথিন নিষিদ্ধ হয়ে গেছিল, এবং আমরা দেখেছি তখন মার্কেটে যথেষ্ট গ্রহণযোগ্যতাও ছিল কিছুদিন। কিন্তু পরবর্তীতে আবার কিভাবে মার্কেট আবার কামব্যাক করে, এবং পলিথিন এখন সর্বত্র আবার ছড়িয়ে পড়ছে। ডেফিনেটলি এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কাজ করবে কস্ট এফিসিয়েন্সি, কারণ অন্য যে কোনো ব্যাগ, ওটার প্রোডাকশন কস্ট বা একটু কিনতে গেলে হয়তো বেশি খরচ হয়, সেখানে পলিথিন অনেক সহজলভ্য। তো আমাদের দিন শেষে আসলে এই কস্ট এফিসিয়েন্সির জায়গা থেকে বের হয়ে মানে মানুষের জন্য যেটা স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব যেটা, সেদিকে হয়তো যাওয়া উচিত। এখানে দুইটা জিনিস আছে। আমি যদি আমার এখন 5 টাকা খরচ বাঁচানোর জন্য পলিথিন ব্যবহার করি, পরবর্তীতে এটা আমার 500 টাকার ক্ষতির কারণ হতে পারে। তো আমি যদি দূরদর্শী দৃষ্টিকোণ থেকে যদি দেখতে চাই আর কি, আমার বর্তমানে হয়তো বা খরচ অল্প হচ্ছে, কমে আসতেছে, কিন্তু এটা যে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের যে ঝুঁকি তৈরি করতেছে, সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একদম ধনী থেকে গরিব পর্যন্ত যে সমস্যার আওতায় আছে, সেটা হচ্ছে জলবায়ু। সো ক্লাইমেট যে ইস্যুটা আছে, আমরা এসডিজিতে যেটা দেখেছি সবার জন্য বলা, এই ক্লাইমেট ইস্যুর দিক থেকে যদি বিবেচনা করি, আমরা কেউ তো এর বাইরে না। এখন আমি খুব অল্প টাকা বাঁচাইলাম, পলিথিন ব্যবহার করলাম, কিন্তু এটা আমার লং টার্মে আমার জন্য যে বড় ধরনের ক্ষতি নিয়ে আসতেছে, আমার পৃথিবীকে যে বসবাসের অনুপযোগী করে ফেলছে, এটাকে আমার বিবেচনা নিতে হবে। তো সেদিক থেকে দেখলে পলিথিন বাদ দিয়ে আমরা যত বিকল্প আসবে, পজিটিভ বিকল্প, সেগুলোকে আমরা হাসি মুখে নিতে পারি বলে আমি মনে করি, এবং নেওয়া উচিত। দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক বিষয়ে যাওয়ার আগে আমরা কাউসার ভাইয়ের কথা থেকেই একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করতে চাই। আমরা এসডিজির কথা শুনলাম, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সেখানে ক্লাইমেট অ্যাকশনের কথা বলা আছে। আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, এসডিজির কোন গোলে ক্লাইমেট অ্যাকশনের কথা বলা আছে? অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আমরা এখন আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। গত সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। রিসেন্টলি আমরা লেবাননে ইসরায়েলি হামলা দেখেছি, অ্যান্ড প্রতিনিয়ত এখানে যে ডেথ টোল, সেটা বেড়েই চলেছে।
তো লেবানন এবং ইসরায়েলের সংঘাতটা নতুন করে মাথাচাড়া দিয়েছে, বাট মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে ফিলিস্তিন প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে সংঘাত এটা নতুন কোনো ঘটনা না। বাট লেবাননের এই ঘটনাটা একটু চমকপ্রদ বা একটু কৌতূহল সৃষ্টি করার মতো, কারণ 80-র দশকে এই লেবাননের অবস্থানটা একটু বিতর্কিত ছিল ফিলিস্তিন ইস্যুতে। যখন সীমান্ত সংঘাত হচ্ছিল ফিলিস্তিন ইসরায়েলের, তখন লেবানন আসলে কোন পক্ষে ছিল সেটা আমাদের জন্য আসলে আইডেন্টিফাই করা বেশ দুষ্কর ছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে ইসরায়েলের সাথে লেবাননের সরাসরি যদি কোনো সংঘাত নাও থাকে, বাট ইসরায়েলের প্রধান সমস্যা ছিল হচ্ছে হিজবুল্লাহ। 2006 সালে আমরা যুদ্ধ দেখেছি, এরপরে কিন্তু সিজফায়ার হয়ে গিয়েছে বা যুদ্ধবিরতি হয়ে গিয়েছে। আবার রিসেন্টলি হুট করে ইস্যুটা মাথাচাড়া দিয়ে উঠলো। এটা আসলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ বা কি বা এর পেছনের কারণ, সেই প্রসঙ্গে ভাইয়া আপনার কাছে যেতে চাই। এটা আসলে এক কথায় খুব সংক্ষেপে মিডল ইস্টের এই ক্রাইসিস নিয়ে কথা বলা খুব দুষ্কর। কারণ এই সমস্যাটা যতটা না ইসরায়েল ভার্সেস লেবানন, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, তার থেকেও অনেক গভীর এটার প্রবলেম জায়নিস্ট ভার্সেস মিডল ইস্ট অথবা মুসলিমদের প্রবলেম জায়নিস্টদের সাথে। আমরা যখন বেলফোর ঘোষণা দেখি 1917 সালে, এবং তার পরবর্তীতে তার ফলশ্রুতি হিসেবে, তার ফল হিসেবে যখন আমরা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেখি, তখন থেকে এখন পর্যন্ত 4টা বড় বড় আরব ইসরায়েল যুদ্ধ আমরা দেখেছি। তো আরব ইসরায়েল যুদ্ধগুলো যতবারই হইল, প্রতিটা যুদ্ধে একটা জিনিস ছিল কমন, ইসরায়েল তার যে ভূখণ্ড আগের থেকে আরেকটু বেশি করে, তার দখল আরেকটু বেশি করে। তো এটা আসলে প্রকৃতপক্ষে তাদের যে একটা নিজস্ব ভূখণ্ড তৈরি করা, তাদের যে প্রমিস ল্যান্ডের কথা তারা যে বলে, তারা যে বিশ্বাস করে, সেই প্রমিস ল্যান্ডকে আরেকটু বাড়ানো এবং ওই জায়গাকে দখল করে পুরোটা নিজের দখলে নিয়ে যাওয়া, এটার একটা, আমি মনে করি এই প্ল্যানেরই একটা অংশ হচ্ছে এখন আবার লেবাননের সাথে তার যে যুদ্ধ হচ্ছে, যে হামলা হচ্ছে, এবং আমরা দেখেছি 500-550 বেশি মানুষ মারা গেছেন, অলরেডি শহীদ হয়েছেন, এবং এখানে 50 জনের বেশি শিশু। সো এই কথাগুলোকে, মিডল ইস্টের এই ক্রাইসিসটাকে কোনো একটা ডাইমেনশনে আসলে ব্যাখ্যা করা খুব মুশকিল। রেদার এখানে এই জিনিসগুলো গুরুত্ব পাওয়া উচিত যে ইসরায়েল রাষ্ট্র এখানে কেন প্রতিষ্ঠা হইল, কিভাবে টিকে আছে, এবং তার সাথে কাদের সংঘাত হয়, কেন হয়, এবং তার সলিউশন কি হইতে পারে। যদি আমি এই বিষয়টাকে একটা ডাইমেনশনে ব্যাখ্যা করতে যাই, এটা আসলে সম্ভব না। এই জন্য সম্ভব না, এটা ভূরাজনৈতিক, এটা ধর্মীয়, এটা আঞ্চলিক আধিপত্যের বিষয়, এখানে পশ্চিমাদের স্বার্থ জড়িত, অস্ত্রের বিজনেস থেকে শুরু করে তেলের আধিপত্য, অনেক অনেক বিষয় এখানে জড়িত। হ্যাঁ, আমি এই জায়গাটাতে একটু অ্যাড করতে চাই আপনার সাথে যে আসলে প্রত্যেকটা সংঘাত আসলে এগুলো মাল্টি ডাইমেনশনাল, এখানে বেশ কয়েকটা পার্টি একসাথে ইনভলভড। এখানে যেমন আমরা ইসরায়েলি বাহিনীর তৎপরতা দেখছি লেবাননে, ঠিক একইভাবে ওদিকে আমরা হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহী, তাদের ব্যাপারটাও এখানে ইনক্লুডেড। যেমনটা আমরা দেখেছি যে গত বছরে আল আকসা ফ্লাড পরবর্তী সময়ে হামাসের সমর্থনেই কিন্তু লেবাননের এই যে হিজবুল্লাহ বাহিনী, তারা কিন্তু বেশ কিছু অপারেশন পরিচালনা করেছে, ছোট হোক কিংবা বড় হোক। তো এর পরবর্তীতে শুধু তাই না, ইসরায়েল থেকে আবার পাল্টা আক্রমণ হয়েছে, প্রতি আক্রমণ হয়েছে। শুধু তাই না, মাঝখানে লেবাননের থেকেই এই হিজবুল্লাহর পক্ষ থেকেই যে ইসরায়েলের সীমান্ত চৌকি, সেখানে অ্যাটাক করা হয়েছে, এবং রিসেন্টলি আমরা পেজার হামলার ঘটনা দেখেছি, রকেট হামলার মতো ঘটনা দেখছি, এবং হতাহতের ঘটনা দেখছি। সো এখানে অনেকগুলো পার্টি স্টেক হোল্ডার হিসেবে আছে, এবং আসলে এই ঘটনাগুলো বোঝার জন্য ফুল মিডল ইস্টের প্রত্যেকটা যে দল, শিয়া সুন্নির ভেতরে বিরোধ, এবং সেই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং গেরিলা সংগঠন, প্রত্যেকের এজেন্ডা বা ম্যান্ডেটগুলো কি, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, ফিলিস্তিনের যে ভূমি, এই ভূমির সাথে কিন্তু হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের বিষয় জড়িত। এজন্য এটাকে শুধু একটা জায়গা থেকে, একটা হামলা বা ক্ষয়ক্ষতি, এই জায়গা থেকে ব্যাখ্যা করে আসলে শেষ করে ফেলা মুশকিল। কেননা ওই জায়গাটা মুসলমানরা আল আকসার জন্য প্রথম কেবলা হিসাবে তারা তাদের বলে, যারা খ্রিস্টান তারা বাইতুল্লাহাম বা বেতেলহাম, ওখানে যীশু খ্রিস্টের জন্মস্থানের জন্য তারা তাদের বলে দাবি করে, আর ইহুদিরা দাবি করে তাদের প্রমিস ল্যান্ড হিসেবে। সো যেহেতু 3 দলের মালিকানা এখানে জড়িত, লাইক কাশ্মীরের মতো, কাশ্মীরকে যেরকম ভারত, পাকিস্তান এবং চাইনিজরা 3 দিক থেকে তাদের বলে মনে করে, এবং তারা কিছু কিছু অঞ্চল 3 দল মিলেমিশে কিন্তু দখল করে ওই জায়গায়। ভাই আসবো, কাশ্মীর প্রসঙ্গে আপনার কাছে আসবো ভাইয়া। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান সময়ে আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে যদি কোনো টপিক থাকে, তাহলে আমার মনে হয় ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুটা। এটা আমার মনে হয় এখন থেকে না, 1948 থেকে শুরু করে এখন পর্যন্ত, ইভেন যদি আমরা ইতিহাস যদি আমাদের পছন্দ হয়, এটা 1948ও না, একদম এটা আরো পেছনে, পৃথিবীতে সভ্যতা গড়ে ওঠার আগ পর্যন্ত, তখন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষজন এখানে ছিল।
অ্যান্ড এখানে আসলে সব ধর্মের মানুষজন এখানে বসবাস করেছে এবং এখানে বিভিন্ন ক্রুসেডের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। তো এখানে আসলে এই ছোট্ট আলোচনায় হয়তো আমরা 4টা ক্রুসেড হয়েছে ওই জায়গার মালিকানা নিয়ে, ছোট বড় 4টা ক্রুসেড। কিন্তু বর্তমান সময়ে আমরা যেভাবে মুসলমান ভার্সেস মানে জায়োনিজমকে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু এই জায়োনিজমের এগেইনস্টে বা ইহুদিদেরকে বিতাড়িত করার পেছনে কখনোই কিন্তু মুসলমান জনগোষ্ঠী কিন্তু এখানে দায়ী ছিল না। এই যে ফিলিস্তিন বা যেটা ইসরায়েল যেটাকে প্রমিস ল্যান্ড বলে মনে করে, সেখান থেকে কিন্তু রোমান ক্যাথলিকরাই তাদেরকে বিতাড়িত করেছে, কখনোই মুসলমানরা কিন্তু তাদেরকে বিতাড়িত করেনি বা সরাসরি যুদ্ধেও জড়ায়নি। তার থেকে বড় কথা যেটা, প্রথম বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সময়ে সারা বিশ্বের উদ্বাস্তু ইহুদি যারা ছিল তাদেরকে ওই জায়গায় যখন পাঠানো হয়েছিল, আমরা জানি যে আরবরা তাদেরকে আশ্রয় দিয়েছে শরণার্থী হিসেবে, খাওয়া পড়া দিয়েছে, তাদেরকে সহায়তা করেছে। কিন্তু তারা এই সুযোগগুলোকে কাজে লাগে আমরা দেখেছি পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে তারা এখানে নিজেদের জন্য রাষ্ট্র ঘোষণা দেয় এবং পরবর্তীতে পশ্চিমাদের মদতে তারা এখন পর্যন্ত টিকে আছে ওই জায়গায়। ওকে, আমরা সামনের দিকে চলে যাব। কাশ্মীরের কথা বলছিলাম। কাশ্মীর আমরা জানি 1947 সালে দেশ বিভাগের পরবর্তীতে যখন আমরা ভারত এবং পাকিস্তান দুটো ডমিনিয়ন পেলাম, ব্রিটিশ ডমিনিয়ন, তখন এরকম কিছু রাজ্য ছিল যাদেরকে আমরা বলতাম প্রিন্সলি স্টেট। কাশ্মীর ছিল একটা প্রিন্সলি স্টেট যাদের বিশেষ মর্যাদা ছিল। কিন্তু পরবর্তীতে প্রথম পাক ভারত যুদ্ধের পরবর্তীতে লাইন অফ কন্ট্রোলের ভিত্তিতে আমরা দেখেছি একদিকে আজাদ কাশ্মীর, একদিকে জম্মু কাশ্মীর। কাশ্মীর ইস্যুতে আরও দুটো যুদ্ধ হয়েছে, বড় যুদ্ধ এবং ছোট ছোট সংঘাত তো লেগেই আছে। কিন্তু এত কিছুর মাঝখানেও ভারত অধ্যুষিত যে কাশ্মীর, যেটাকে আমরা বলছি জম্মু কাশ্মীর, সেখানে কিন্তু তাদের একটা বিশেষ মর্যাদা ছিল বা বিশেষ স্ট্যাটাস ছিল। বিশেষ স্ট্যাটাসের মধ্যে অর্থ, ডিফেন্স এবং পররাষ্ট্র বিষয় ছাড়া অন্য সব বিষয় সিদ্ধান্ত তাদের নেওয়ার মতো ক্ষমতা ছিল। প্রাদেশিক ক্ষমতা ডেফিনেটলি ছিল, যেহেতু একটা প্রদেশ ছিল, মুখ্যমন্ত্রী ছিল, এমনকি তাদের নিজস্ব ফ্ল্যাগ ছিল। এক্স্যাক্টলি, নিজস্ব সংবিধান রচনার কথা তাদের বলা হয়েছিল। কিন্তু 2019 সালে ভারত সরকার সংবিধানে 370 এবং 35-এর এ দুটি ধারা বাতিল করার মাধ্যমে বেশ কিছু জায়গায় চেঞ্জ আনে, তার ভেতরে কাশ্মীরের যে বিশেষ স্ট্যাটাস সেটা বাতিল হয়ে যায়। এর পরবর্তীতে 5 বছর সময় পার হয়ে গেছে। এই 5 বছর সময় ধরে কাশ্মীরের কিন্তু এই স্টেটহুডের কোনো স্ট্যাটাস ছিল না, রাদার এটা একটা ইউনিয়ন টেরিটরি বা যেটাকে আমরা কেন্দ্র শাসিত অঞ্চল বলি, সেটা ছিল। এর মাঝখানে 5 বছর পরে এই বিধানসভা নির্বাচন ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আসলে কাশ্মীরের মানুষের দাবি কিনা বা ওই অঞ্চলের জন্য কতটুকু প্রভাব বিস্তার করতে পারে? ধন্যবাদ বাবলা। আমি যদি এই জায়গাটাকে যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি আর যেটা হচ্ছে প্রদেশ বা রাজ্য যদি আলাদা করি, ভারতের আগে কাশ্মীর সহ 29টা রাজ্য ছিল। তারপরে কাশ্মীরের যখন রাজ্যের মর্যাদা এবং তাদের যে বিশেষ একটা মর্যাদার জায়গা ছিল সেটা যখন বাতিল করে দেওয়া হয়, তারপরে আমরা দেখেছি যে কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল মানে হচ্ছে ওখানে রাজ্যের কোনো প্রাদেশিক সরকার বা রাজ্য সরকার থাকবে না, কেন্দ্রীয় সরকার এই এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং কাশ্মীর তাদেরই একটা হয়। এবং ওখানে পরবর্তীতে বলা ছিল যে পরবর্তীতে আবার তারা স্টেটহুড ফিরে পাবে পরবর্তী একটা নির্দিষ্ট টাইম, যখন সময় ভালো, যখন সিচুয়েশন ভালো হবে। হ্যাঁ, তো সেই স্টেটহুডটা আবার যে রিস্টোর হচ্ছে এখন, সেটা হচ্ছে তার একটা প্রসেস। এর মানে এই না যে কাশ্মীর ইউনিয়ন টেরিটরি ছিল এই 5 বছর সেটাই থেকে যাবে, ব্যাপারটা এমন না। ইলেকশন হয়ে গেলে একটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে যেটা বলা ছিল এটা আবার এখন তারা সেই জায়গায় ফিরে যাবে। তবে তাদের যে বিশেষ মর্যাদা ছিল, তাদের যে ফ্ল্যাগ, তাদের যে নিজস্ব সংবিধান তৈরি করার যে ক্যাপাবিলিটি বা পাওয়ার, ওই জায়গাটা আর থাকবে না। অ্যাজ ইউজুয়াল বাদবাকি যে কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে যেগুলো প্রদেশ আছে বা রাজ্য আছে, সেই সিস্টেমের রিস্টোর হয়ে যাওয়ার কথা। জি, ঠিক একই সাথে এই বিষয়টাও গুরুত্বপূর্ণ যে কাশ্মীরে তো আমরা আমাদের দেশে তো সবসময় একদিনে নির্বাচন দেখে অভ্যস্ত, কিন্তু অন্যান্য দেশে, পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখতে পাই যে নির্বাচন কয়েকটা দফায় হয়। তো কাশ্মীরের নির্বাচনে কেবল প্রথম দফা অনুষ্ঠিত হয়েছে, আরো 2টা দফা বাকি আছে। হ্যাঁ, আমরা হয়তো মানে কি বলে কি হচ্ছে তার উপরে হয়তো দেখতে পারবো, আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো এখানে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওখানে সাধারণ মানুষের দাবি দাওয়া প্রকাশ করছে। এই ম্যান্ডেটের সাথে কিন্তু কংগ্রেস সংহতি জানিয়েছে এবং কংগ্রেস কিন্তু এখানে কাশ্মীরের যে স্বাধীনতা বা কাশ্মীরের যে স্বাধীনতা না, স্বাধীনতা শব্দটা বলে ভুল হবে, কাশ্মীরের যে স্বায়ত্তশাসনের দাবি সেটার সাথে একমতে হয়ে নির্বাচনে লড়ছে এবং তারা বেশ ভালো অবস্থানে আছে। এখানে একটা ইকুয়েশন আছে খুব চমৎকার, কমন ফ্রেন্ড, এটা হচ্ছে কমন ইন্টারেস্ট কমন এনিমি থেকে হয়। সো বিজেপি তার যত পলিসিগুলো আছে কাশ্মীরের ইস্যুতে, সেটার বিজেপির সমস্ত পলিসির বিপক্ষে অবস্থান নিয়েছে হচ্ছে কংগ্রেস। তো সেই জায়গা থেকে বিজেপি এবং কংগ্রেস যেহেতু একে অপরের প্রতিদ্বন্দ্বী, তো সেই জায়গা থেকে বিজেপি যেহেতু আবার কাশ্মীরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই তাদের, তো সেই জায়গা থেকে যদি আমি তৈরি করি ব্যাপারটাকে, তাহলে কাশ্মীরের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে কংগ্রেস একাত্মতা ঘোষণা করার মানে হলো বিজেপি তার কমন এনিমি, সো কাশ্মীরের মানুষ হচ্ছে কমন ফ্রেন্ড,
এবং ওই জায়গায় কাশ্মীরের মানুষের সাথে কংগ্রেসের হচ্ছে কমন ইন্টারেস্ট। সো কমন ফ্রেন্ডশিপ, কমন ইন্টারেস্ট, এটা ওই জায়গা থেকেই কংগ্রেস বিজেপির এগেনস্টে গিয়ে অ্যাকচুয়ালি কাশ্মীরের মানুষের সাথে আসলে এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে কংগ্রেস এককভাবে প্রার্থী না দিয়ে একটা কোয়ালিশন করছে, এন্ড দলটার নামও হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা খুবই কম্প্রিহেন্সিভ এবং হচ্ছে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচে গিয়েছে। অ্যান্ড আমরা দেখেছি যে নির্বাচনের প্রথম দফার পরবর্তীতে রিসেন্টলি দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দফার জন্য হয়তো আমাদের অক্টোবর বা সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে আমরা ফাইনাল ফলাফল জানতে পারবো। বাট আপাতত আমাদের হাতে পাওয়া খবর অনুযায়ী আমরা দেখেছি যে 90টা যে আসন, 90টার ভিতরে একমাত্র এই যে কংগ্রেস তারাই হচ্ছে আসলে প্রার্থী দিতে পারছে সবগুলো আসনে। বাকিরা আসলে কংগ্রেসের এখানে মিশনটা আমরা যতটুকু কাজ করতে পারি যে কাশ্মীর থেকে বিজেপি হটাও, বিজেপিকে দূরে সরাই দিয়ে বিজেপির বাইরে গিয়ে যে চিন্তা ভাবনাটা যেটা কাশ্মীরের মানুষ ভাবে তার সাথেই হচ্ছে কংগ্রেসের মূল অ্যালায়েন্স আর কি, মানসিক যদি আমি ক্লোজনেসের ব্যাপারটাকে নিয়ে যদি বলি। ধন্যবাদ ভাইয়া। আমরা পরবর্তী টপিকে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। তো এই বিষয়টাতে আমরা দেখেছি যে বিগত কয়েক দশক ধরে বলতে গেলে কয়েক দশক ধরে এরকম কোনো ঘটনা আমরা চীনের কাছ থেকে দেখিনি। তো হুট করে এরকম একটা ঘটনা, আসলে চীন কি কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা, বা আমাদের আসলে কোন জিনিসগুলোতে আসলে জোর দেওয়া উচিত? বার্তা তো অবশ্যই, কোন রাষ্ট্র যখন তার সামরিক পাওয়ারকে শো করে, এটা আমাদের মনে রাখতে হবে এমনি এমনি করা হয় না। নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কোনো সরকার বা তার বিপক্ষের কাউকে টার্গেট করে তার নিজস্ব যে ক্ষমতা আছে সেটা প্রদর্শনী করা হয়, সেটার পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। তো নর্মালি চীন কিন্তু আমরা আগে দেখেছি তাদের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল তাদের একটা মরুভূমিতে, তাকলামাকানে, কিন্তু এখন তারা সেটা করছে না। তো অবশ্যই এটা হচ্ছে চীন যাকে প্রতিপক্ষ মনে করছে তাদের জন্য একটা বার্তা। আন্তর্জাতিক জলসীমায় 1980 পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে আমরা বলতে পারি প্রায় 44 বছর পরে এরকম একটা আগ্রাসী ঘটনা আমরা বলতে পারি ডেফিনেটলি। তো এখান থেকে আসলে যে চীন আসলে তাদের এটা নেকড়ে যোদ্ধা যে কূটনীতি ছিল, একটু জোরপূর্বক সামনে আগানোর যে হচ্ছে কূটনৈতিক যে কৌশল, যেটা আমরা চীনের ব্যাপারে ব্যবহার করি, যে অনেকের মতামতকে তোয়াক্কা না দিয়ে আমি আমারটাকে কিভাবে প্রতিষ্ঠা করব, এই যে ওল্ফ ওয়ারিয়র যে ডিপ্লোমেসি, সেটাকে আবার নতুন করে সামনে খুব মজার বিষয়, একটা মুভির একটা ক্যারেক্টার থেকে আসলে তারা এই ডিপ্লোমেসির নামটা দিয়েছিল। আসলে খুব চমৎকার একটা ঘটনা। আমরা হয়তো সেই বিষয়ে অন্যদিন সময় পেলে আলোচনা করব, এবং এটা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে এখন আবার নতুন প্রেক্ষাপটে নতুন ভাবে। এন্ড আমরা দেখছি যে গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার ভিতরে এশিয়ার ঘটনাগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। তার ভিতরে এশিয়া বলতে গেলে আরো একটু স্পেসিফিক যদি বলি, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা যুগান্তকারী ঘটনা, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে বামপন্থী সরকারের এভাবে একটা আত্মপ্রকাশ এবং জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে এরকম বামপন্থী সরকারকে সিলেক্ট করার ঘটনা, এটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে মাইলফলক। আমরা নেপালে মাওবাদীদের আন্দোলন দেখি, বা পশ্চিমবঙ্গে এক সময় তাদের একদম পিওর বামপন্থী যারা নকশালিজমও দেখেছি আমরা দেখেছি এগুলো, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বা চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়াটা আমরা খুব একটা দেখি নেই, বলতে গেলে দেখি নেই। তো শ্রীলঙ্কার প্রেক্ষাপটে এটা যদি ঘটে, আলটিমেটলি ঘটেই যাবে, কারণ তাদের দুইটা যুগান্তকারী ঘটনা একসাথে হতে যাচ্ছে। প্রথমত বামপন্থী, দ্বিতীয়ত তাদের যে ভোট গণনা সেটা এবছর এমন একটা সিস্টেমে হচ্ছে যেটা আগে কখনো হয়নি। কারণ 50% মেজরিটির যে হিসাব, ওটা কেউ ক্রস করতে না পারার কারণে ব্যাপারটা হচ্ছে এরকম, তারা যখন ভোট দেয় যে একজন প্রার্থীকে সে যদি প্রথম পছন্দ রাখে তো প্রথম, দেখা গেলো আমি একজনকে প্রথম পছন্দে রাখছি, তা আবার আরেকজনকে সেকেন্ড চয়েস হিসেবে আমি ভোট দিলাম। তো উনি যেহেতু ফার্স্ট চয়েস হিসাবে ম্যাক্সিমাম মেজরিটি পাননি সরকার গঠন করার, এখানে যদি আমি একটু ক্লারিফিকেশনের জন্য বলি বিষয়টা, আমরা যেমন প্রার্থী চুজ করি বা আমরা হচ্ছে সিল দিয়ে দেই একটা প্রার্থী, আমি অমুক প্রার্থীকে পছন্দ করি, আমার দ্বিতীয় প্রার্থী হিসেবে কে সেটা জানার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে একটা চয়েস লিস্ট থাকে যে আমার প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে এবছর শ্রীলঙ্কার ক্ষেত্রে, এটাই ঘটেছে। প্রথম পছন্দ হিসেবে তিনি যে মেজরিটি দরকার সেটা পান নাই বলে খুব সম্ভবত 42% মতো, 42% এটা 50 হওয়া দরকার at least। পরবর্তী সেকেন্ড চয়েস হিসেবে আবার গণনা করা হয়েছে যে উনি আবার সেকেন্ড চয়েসে যাচ্ছেন কিনা। তো সেখান থেকে দেখা গেল যে না, হ্যাঁ উনি সেকেন্ড চয়েস হিসেবে যদি আমরা কাউন্ট করি, উনি সেই মেজরিটিকে অ্যাভেল করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে উনি সরকার প্রধান হয়ে যাবেন। তাহলে শ্রীলঙ্কার ইতিহাসে এটা প্রথমবারের মতো ঘটনা যেখানে হচ্ছে দুইবার মানে ভোট কাউন্ট করা দরকার হচ্ছে, দ্বিতীয়বারের মতো ভোট কাউন্ট করা দরকার হয়েছে, অর্থাৎ আমরা সেকেন্ড চয়েস কোথায় আছে সেটা আমরা দেখেছি। কিন্তু খুব ইন্টারেস্টিং যে আমরা সাধারণত এমনটা দেখি না, আমরা একজন প্রার্থীকে পছন্দ করলাম, তার মার্কাতে ভোট দিয়ে দিলাম, কিন্তু সে আমার প্রথম পছন্দ, আরেকজন আমার দ্বিতীয় পছন্দ।
এখন আমি যাকে প্রথম পছন্দ মনে করছি আরেকজন তাকে সেকেন্ড চয়েসেও রাখতে পারে। ব্যাপারটা হচ্ছে এই, যদি ফার্স্ট চয়েসে কেউ ম্যাক্সিমাম মেজরিটি অ্যাভিল না করে, দেখা হয় সেকেন্ড চয়েসে তিনি কেমন আছেন, সেই জায়গা থেকে আবার কাউন্ট করা হয়, এবং শ্রীলঙ্কাতে এটাই ঘটছে এবছর। এবং আরো একটি মজার বিষয় এখানে সরকার মিলে ঝুলে গঠন করবো এরকম একটা মিলেমিশে থাকবে। প্রেসিডেন্ট হবে হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম যারা হচ্ছে মেজরিটি পাবে, এবং বিরোধী দল বলতে আমরা যেটা বুঝি আর কি, এর পরবর্তী মেজরিটি যেটা হবে আর কি সেকেন্ডে, সেখান থেকে হবে হচ্ছে প্রধানমন্ত্রী। এটাও একটা ইন্টারেস্টিং বিষয় ওদের ক্ষেত্রে। চমৎকার। তাহলে শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আসলেও বেশ আমাদের ইন্টারেস্টিং একটা বিষয়। এটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো এপিসোডে সময় পেলে বিস্তারিত আলোচনা করব। সুযোগ থাকবে। হ্যাঁ, পরবর্তী টপিকে চলে যেতে যাচ্ছি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি, সর্বশেষ মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তার কি হলো, এন্ড তিনি হঠাৎ করে চলে গেলেন কেন? এবং নতুন মিস্টার কেজরিওয়াল, উনি একটা মামলায় জেলে ছিলেন, সেখান থেকে জামিন হওয়ার পরে উনি বলেছিলেন এটা যে আমি সময় দিলাম পরবর্তীতে আমার দল থেকে কাকে সরকার প্রধান হিসেবে, মানে রাজ্য সরকারের প্রধান হিসেবে নির্বাচন করবে, আমার দল সেটা করুক। উনি আর পরবর্তীতে তার ক্ষমতায় থাকতে, যেহেতু উনি জেলে গিয়েছেন, জামিন পেয়ে চলে আসছেন, ওনার ক্ষমতা কন্টিনিউ করতে কোনো বাধা ছিল না। উনি নিজের ইচ্ছায় বলেছিলেন যে তার দল থেকে সেকেন্ড চয়েস যে তিনি এখানে আসুক, তিনি এসে ওটাকে পরিচালনা করুক। সো দল থেকে পরবর্তীতে আতিশি সেই সংখ্যাগরিষ্ঠতা লাভ। আমরা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো একজন নারী মুখ্যমন্ত্রী পেলাম। এর আগে দুজন ছিলেন, স্বরাজ এবং শীলা দীক্ষিত। বিজেপি থেকে সুষমা স্বরাজ এবং কংগ্রেস থেকে ছিলেন, কংগ্রেস থেকে ক্ষমতা এক্সারসাইজ করেছেন কাশ্মীর কি বলে হচ্ছে দিল্লিতে। ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ একটা মর্মান্তিক ঘটনা। আমরা যেহেতু ঘটনাগুলোতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সরকার প্রধানে পরিবর্তন এসেছে হচ্ছে নতুন নির্বাচন, কিন্তু এরকম ঘটনাগুলো আসলেও আমাদের জন্য উদ্বেগজনক। এবং হচ্ছে আসলে এখানে ইরানে যে কয়লা খনিতে বিস্ফোরণ, এই বিষয়টা আসলে যদি আপনার এটাকে আসলে কি এটা এত বেশি ধোঁয়াশার বিষয়, সাম্প্রতিক 2 বছর ধরে যদি বা 3 বছর ধরে যদি ইরানের কথা বলি, বা আরেকটু আগে থেকেও যদি আসি, কাসেম সোলাইমানির নিহত হওয়া, তার পরবর্তীতে তাদের রাষ্ট্র ক্ষমতার যিনি এক্সারসাইজ করতেন মিস্টার হাসান রুহানি, হেলিকপ্টার দুর্ঘটনায় তার মারা যাওয়া, আবার এখন কয়লা খনিতে বিস্ফোরণ, এমন ঘটনাগুলো আমার কেন জানি মনে হয় এগুলো স্যাবোটেজ হইতে পারে, এবং ইরানিরা সেগুলোকে খুব প্রপারলি হ্যান্ডেল করতে পারছে কিনা এটা নিয়ে, যেহেতু বিশ্ব মিডিয়ায় লেখালেখি কম বেশি হচ্ছে, সো এটা নিছক দুর্ঘটনা নাকি তার সাথে কোনো স্যাবোটেজ, বাইরের কারো হাত আছে, সেগুলো নিয়ে আমার মনে হয় নতুন করে বেশি করে ভাবার সময় এসছে এখন ইরানিদের বিশেষ করে। দর্শক মণ্ডলী, আমরা সম্প্রতি সময়ে ইরানের খেরাসন প্রদেশের যে তাবাস শহর, সেখানে আসলে এই বিস্ফোরণটা দেখেছি। প্রাইমারি ধারণা করা হচ্ছে মিথেন গ্যাস থেকে আসলে এই বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে। আসলে আমার পিছনে অনেক হাইপোথিসিস আছে, যেটা নিছক দুর্ঘটনা নাকি এটা কোনো, ভাইয়া যেমনটা বললেন স্যাবোটেজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ আছে, ইনভেস্টিগেট করার সুযোগ আছে। সে বিষয়ে আমরা হয়তো যদি কোনো তথ্য প্রমাণ বা ওরকম কিছু পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এরই মধ্য দিয়ে আমরা আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে। তখন হয়তো এই সপ্তাহে ঘটে যাওয়া নানাবিধ ঘটনা নিয়ে আপনাদের সাথে আরও আলোচনা করার চেষ্টা করব। এর মাঝে আমাদের এপিসোডটি দেখতে থাকুন, এবং এখানে আমাদের এপিসোড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও যদি আমাদের অন্য কোনো বিষয় নিয়ে, রাজনৈতিক বা আন্তর্জাতিক বা জাতীয় বিষয়গুলি নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট ভিডিও করার চেষ্টা করব। তো ধন্যবাদ কাউসার ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি অন্য এপিসোডে আপনাকে আমরা আমাদের সাথে পাবো। তো দর্শক, আগামী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।